আপনারা একটু সামনের দিকে আসবেন, যারা শিক্ষক শিক্ষিকা আছেন। প্রথমে বলে রাখি, খুব সংক্ষেপে আমি এই সময়টা নেওয়ার মতো সময় আমাদের কম। আপনারা জানেন, যদি আমার শ্রদ্ধা মোত্তালিব বিশ্বাসের কথা বলতে হয় অনেক সময় লাগবে, সেই কথাটিতে আমি যাব না। সারা জীবন সঙ্গীতের পিছনে কেটেছেন। উদীচীতে উনি যখন নিউ ইয়র্কে আসলেন, তার 2 সপ্তাহের ভিতরে আমি গিয়ে ওনাকে বললাম, স্যার, আমি স্যার বলি বিভিন্ন কারণে, সেটা অন্যদিন বলা যাবে, আমার সরাসরি গুরু না হলে উনি আমার গুরু। ওনাকে বললাম যে উদীচীতে আপনার কাজটা হবে। সেই থেকে আজকে কত বছর স্যার? এটা 14 বছর, তাই তো? 13 বছর। 13 বছর উনি উদীচীকে সমৃদ্ধ করেছেন। আমি একটু হাততালি আশা করব। আর আজকে আপনারা, আমি বলবো, মোত্তালিব স্যারের গ্রন্থনায় 1000 বছরের গানের একটি স্বাদ আপনারা পাবেন কয়েক ঘন্টার মধ্যে, সেটি আপনারা শুনবেন অবশ্যই। আর আতিকুল ইসলামের ছাত্র বলি আগে, আমাদের সবার শ্রদ্ধেয়, সবার প্রিয় শফিক চৌধুরী হারুন এই পাশে আছেন। চমৎকার রবীন্দ্র সঙ্গীত করেন। বাচ্চাদের সঙ্গে মিশে উনি বাচ্চাদের মতো করেই শেখান। প্রত্যেকটি বাচ্চার প্রিয় শিক্ষক হারুন ভাই। আমার সঙ্গেও আমাদের গ্রুপেও গান করেন সময় সুযোগ হলে, একটা হাততালি দেব। আর আমাদের ফারুক ফয়সাল একজন সাহিত্যিক কবি, সেটি বলি। আজকে যে সাহিত্যের আড্ডাটি হয়েছে এবং গতকালকে কবিতা, আজকেও কবিতা হবে। আমি একজন যোগ্য লোক পেয়েছি উদীচীতে। আমি বলেছি, ভাই, আমাকে বারবার মঞ্চে আসতে হয়, সেই একই পুরনো বদখত চেহারা দেখাতে চান, এবার আপনি করবেন সব। উনি মঞ্চটিকে, ফারুক ভাই এবং সাবিনা হাইউবি মঞ্চকে সচল রাখেন গত কয়েক বছর ধরে। আমি সবার পক্ষ থেকে ফারুক ভাইকে ধন্যবাদ কোম্পানিকে সম্মানিত করার জন্য। ফারুক ভাই, এগিয়ে যান। আপনার এই যে একাগ্রতা, যে ডেডিকেশন, সেটিতে অবশ্যই উদীচী অনেক এগিয়ে যাবে। এরপরে আমাদের নতুন একজন শিক্ষিকা, আমাদের নাজনীন, আপনার লাস্ট নামটা জানি কি? নাজনীন সুলতানা, নতুন এসছেন। গত বছর থেকে আমাদের সঙ্গে কাজ করা শুরু করেছেন, বাংলা শেখাচ্ছেন। একটু হাতে তালি। আর আমার এক নাট্য বন্ধু ফজলুল করিম সামনে আছেন এবং উনি দুজনেই সহযোগিতা করছেন। ওই নাট্যকর্মীর নাট্যবন্ধুর পত্নী হিসেবে এখানে এসেছিলেন, কিন্তু এখন ওই শিক্ষিকা। আর সুচিতা পাল সুলিনার কথা বলেছি, আমি তাকে ভবিষ্যতে উদীচীর বলবো যে ঝান্ডা নিয়ে এগিয়ে যাবেন, দায়িত্ব নিয়ে সে হিসেবেই দেখি। এটি করতালি হবে। এরপরে জেবু চৌধুরী, আমি ভাবি বলি, বা প্রচন্ড খাটাখাটনি করেন, যে কথাটি আমার বলাই উচিত। ব্যাকগ্রাউন্ডে যত কাজ, আমি বলি জেবু ভাবি আমার কাজ করতে হবে। এই আরেকটি লোক সামনে বসা আছেন, তাকে মঞ্চে একটু পরে রাখবো, তুষার রায়, সেটি একটু পরে বলি। এই দুজনে মিলে যে কাজগুলো করেন, এটা যদি বাইরে কাউকে দিয়ে করতে হয়, আমাকে কমপক্ষে হাজার কথা ভাবতে হবে। এরা প্রত্যেকে $500 আপনারা দিয়ে দেবেন এদেরকে, ঠিক আছে? আচ্ছা, জেবু ভাবি আর্টের ক্লাস নেন, বাচ্চাদের কাছে উনি মায়ের মতো, এবং বাংলার ক্লাস নেন। এই আমি আরেকটি কথা না বললেই নয়, আমাদের শফিক চৌধুরী হারুন এবং জেবু চৌধুরী, ওনারা রুমমেট। আমরা যে কথাটি বলা উচিত, আমাদের ভেতরে আমাকে আমার স্ত্রীকে আসতেই হয় এবং সুব্রতদা, এই কথাটা একটু বাদ দিই। কিন্তু উদীচীতে বিগত 9 বছরে মেয়ের বিয়ে উপলক্ষে, আক্ত উপলক্ষে একটি মাত্র দিন বন্ধ দিয়েছেন আমরা। এই ডেডিকেশন, এটা কোথায় পাবেন? আমাকে অনেকে জিজ্ঞেস করেন, ভাই, এই উদীচী কিভাবে চলে? আমি আসলে উদীচী চালাই না, এটা রং আইডিয়া। এমরা চালা জোরে, খুব জোরে।
এরপরে নতুন আমার সাথে যোগ দিয়েছেন অনামিকা মজুমদার। এক সময় রেডিওতে গান গাইতেন, চমৎকার গান করেন, গতকালকে গান শুনেছেন। তার একটি বাচ্চা নিয়ে এখানে এসছেন এবং তার বাচ্চারা তো প্রতীক সামনেই আছে, তবলাতে আছে। অনেক সময় নিলাম, আপনাকে স্বাগত এই শিক্ষকদের কাতারে। আর সর্বশেষ যে কথাতেই এখানে মঞ্চের ক্ষেত্রে বলবো, আপনারা দেখছেন আমরা তো সহযোগী, একই আদর্শের মানুষ, আমার প্রিয় এবং শ্রদ্ধেয় সুব্রত বিশ্বাস, উদীচী যুক্তরাষ্ট্রের সিনিয়র সহসভাপতি। আমার অনেক আগে উদীচী শুরু করেছেন। উনি বিগত কয়েক বছর বাংলাতে প্রচন্ড পরিশ্রম করছেন এবং অন্তরে বাইরে একজন গুণী, একেবারেই নির্ভেজাল, আমাদের বাংলা সংস্কৃতির হাজার বছরের ঐতিহ্যে বিশ্বাসী একজন খাঁটি মানুষ। একটু জোরে হাত তালি দেবেন। তাকে এই পরিচয় না দিলেও চলবে, কিন্তু এই পুরো যে টিম দেখছেন, আর একজন নাই আমাদের, শ্রদ্ধেয় বেলাল বেগ। আজকে অসুস্থ, বাংলা বিভাগটাকে উনিই দাঁড় করিয়েছিলেন। আমরা তাকেও স্মরণ করি। কিন্তু আমাদের নৃত্যের শিক্ষক আমাকে চলে গেছেন কিনা, ছোট বাচ্চাকে চলে গেছেন লাকি, আমাদের লাকি খান। দীর্ঘদিন 2000 লাকি খুব ভালো, সাবধান এখানে। আচ্ছা, আমি খুব খুশি আজকে একমাত্র বেলাল ভাই ছাড়া সবাই এখানে আছে। লাকি, আপনাকে অবশ্যই আমাদের এই লাকি খানের কথা বলছিলাম। আমাদের 2010 থেকে 2010-এ তো লাগে, 2010 নাকি 9, 10, হ্যাঁ 2010 এক্স্যাক্টলি 2010 থেকে আজকে 2017, 8 বছর, প্রায় 8 বছর আমাদের নৃত্য বিভাগকে ধরে রেখেছে। তার একটি ছোট্ট বাচ্চা, যখন বাচ্চাটির বয়স এখন চুরির বয়স কত, 2.5 বছর। আমি বলবো যে সন্তান সম্ভব অবস্থায় একদিন বাকি এই না একদিন সেদিন, হ্যাঁ, বা তখনও একদিনও বন্ধ দেয়নি। আপনাদের কাছে কি আশা করতে পারি এখন? পেটে সন্তান, অনাগত দিনের সন্তান, তখন সে কখনো ক্লাস করিয়েছে। উদীচীর চেতে পাওয়ার এবং চাওয়ার বেশি কিছু নেই। এই কথাটি বলে আমি আরেকটি করতালি দেবেন তার জন্য। এবারে যাকে একটু পরিচয় করিয়ে দেব, এগুলো আমাদের শিক্ষকগুলোর কথা বললাম। এবারে তুষার রায় একটু আসবেন সামনে, দাদা। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুষারদাকে দেখছেন। আমি বলি যে উদীচী করার এই প্রসঙ্গটা আমার ব্যক্তিগত ক্ষেত্রে বলতেই হবে। তুষারদা অনেক অনেক সহজ করে দিয়েছেন উদীচী করা। মঞ্চে আমি যেমন ভাবে কথা বললাম, তুষারদাকে বলি, দাদা আগামী 17 তারিখে আমার অনুষ্ঠান, বাকি কিভাবে হয় আমি গত 14 বছরে, 13 বছর বলি, 13 সাড়ে 13 বছর আমি ঠিক মতো জানি না। অনেকেই যে প্রশ্নটি করেন, আমার ক্ষেত্রে আমি বলি, উদীচী আমরা যারা এই যে টিম দেখছেন, বাইরে থেকে বোঝা খুব কঠিন। এরা নিজেদের সময় ব্যয় করে, বাসা থেকে এখানে আসার অর্থ ব্যয় করে, এই সামনে যে নতুন প্রজন্ম দেখছেন তাদের উদ্দেশ্যেই আনন্দে কাজ করেন। আমি সবার কাছে একটি প্রশ্ন রাখবো, উত্তর আমেরিকাতে আমাকে 8খানা সংগঠনের নাম বলবেন যাদের এরকম টিম আছে। আমি মাথা পেতে সেই নাম নিয়ে নেব। আমি গর্বিত আমি এই টিমের একটি অংশ হতে পেরে। তারা আজকে নিরলসভাবে এই বিল্ডিং এ আমাদের 14 বছরে পড়েছি আমরা এই একই বিল্ডিং এ। কারণ কি? এই বাচ্চাদের প্রতি ভালোবাসা, এদের
পাবার কোনো কিছু নেই, তারা পাবার কোনো কিছু আশা পাওয়ার জন্য এখানে আসেন না। একটি মাত্র জিনিসই কারণে তারা আসেন, বাচ্চাদেরকে নিজের বাচ্চার মতো মনে করেন, তাদেরকে আদর করে শেখান, আদর করে তাদেরকে অনেক সময় ভর্ৎসনাও করেন। যারা এখানে এসেছেন আপনারা যেমন উদীচীকে চালিয়ে রেখেছেন, আপনাদের এই অভিভাবকদের কথা বলছি, আপনারা না আসলে আমাদের কোনো অর্থই নেই এখানে আসার। একই সঙ্গে এই শিক্ষক মন্ডলী এবং কর্মী এরা না থাকলে এই স্কুল কোনোভাবেই চলবে না। এর সঙ্গে আরেকটি কথা যোগ করে আমি দিয়ে দিই দাদার কাছে। কথা বললে অনেক কথা, আমার ইতিহাস অনেক লম্বা। আমি উদীচী করি অনেক ছোট সময় থেকে, 1976 আমি ক্লাস 6-এ পড়তাম। আমি 40 বছর প্রায় না বুঝে করতাম। যে কথাটি বললেন খুব ভালো কথা বলেছেন আমাদের ফারুক ভাই। সামনে আমাদের নিরাপত্তার কাজ করছেন একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, ওই দেখার ওখানে দাঁড়িয়ে আছেন, আপনি এদিকে আসলে খুব খুশি হব। আমাদের সরকার ভাই হার্ডকোর একটা কঠিন মুক্তিযোদ্ধা, বাংলাদেশের সামান্য একটু এদিক ওদিক সহ্য করতে পারেন না। স্বাধীনতা নিয়ে কারো কোনো কথা, কোনো কনফিউশনের কথা সরকার ভাইয়ের সামনে প্লিজ বলবেন না, তাহলে খবর আছে। কিন্তু মুক্তিযোদ্ধা, আপনাকে উদীচীর এই টিমে অবশ্যই স্বাগত। আর যদি বলি, অনেক ধন্যবাদ। যদি আচ্ছা আমার আরেকজন সহকর্মী, আমরা রুমমেট, বলা হয়নি, সাবিনা হাই উর্মি, ঠিক আছে? ওই সামনে আমি তো বলি ও কাজ করছে, ওই কেরানির কাজ করছে, কেরানি। হ্যাঁ এই আচ্ছা, আর দাদা কিছু বলবেন? হ্যাঁ বলছি, কিন্তু আমাদের বাকিদের নাম কিভাবে কখন বলবো আমি কিন্তু বুঝতে পারছি না। আপনারা যে বিশাল টিম দেখেছেন, খাবার রুমে যদি যান, সমীর, মহাদেব, মহি, অশোকদা, মোহাম্মদ আলম নিয়মন, নাম যতগুলো আসছে, হেনা আচার্য, শুক্লা চক্রবর্তী, কই এই যে ছবি তুলতেছেন, কই এই যে শুক্লাবতী, এখানে একটু আসেন, সামনে যেহেতু আছেন, আসেন প্লিজ। নাম আমি জানি অনেকে বাদ দিচ্ছি, আমাদের উপদেষ্টাদের নাম যদি বলি, আমাদের ছড়িয়ে ছিটিয়ে থাকা কর্মীদের নাম যদি বলি, তাহলে আমি গর্ব করার আমার যথেষ্ট কারণ রয়েছে। আমার নিজের ব্যক্তিগত আমার কোনো যোগ্যতা নেই, কিন্তু এই টিমের সঙ্গে থাকতে পেরে, উদীচীকে আপনাদের সামনে প্রতিনিয়ত একসঙ্গে নিয়ে আসতে পেরে আমি যদি গর্ব করি, আমাকে দোষ দেবেন না। আমি একটু কথা বলবেন শ্রদ্ধেয় সুব্রতদা, তারপরে আমরা নতুন অনুষ্ঠানে যাব। প্রতিমন্ডলী, আমার সম্বন্ধে অনেক কিছু বলে ফেলেন, কিন্তু আমি যে কাজগুলো করি, আমি কিন্তু কোনো বাবা পাওয়ার জন্য না, আমি করি আমি মনে করি এটা আমার সামাজিক দায়িত্ব, সেই দায়িত্ববোধ থেকেই করি। তো যাই হোক, এতক্ষণ যিনি বললেন আমাদের সবার গুণগান গাইলেন, ওনার কিছু বললেন, ওনার কি আসলে কোনো গুণ নাই? ওনার কি তার কি কোনো অবদান নাই? আমি আজকে থেকে প্রায় 19 বছর আগে আমি এখানে উঠেছি এবং আমার কিছু বন্ধুরা মিলিয়ে উঠেছি গঠন করি। এরপরে একটা পর্যায়ে উনি নিয়োগে আসেন, আমার সাথে পরিচয় হয়। তখন তিনি চাকরি করছেন এবং পড়ালেখাও করছেন। সেই পরিচয়ের পরে আমি তাকে চিনিয়ে যেভাবে তাকে আমি মূল্যায়ন করলাম, দেখলাম, তাতে মনে হলো যে তাকে আমার উদীচীকে দরকার। আমি প্রপোজাল দিলাম, আমি তাকে প্রস্তাব দিলাম, সেই প্রস্তাব উনি সাদরে গ্রহণ করলেন এবং জানলাম উনি দেশের ছাত্র ইউনিয়ন করতেন এবং উদীচীও করতেন। বললেন, দাদা আমাকে একটু সময় দেন, আমার পড়াটা একটু গুছিয়ে নিই। সেই গুছিয়ে নেওয়ার পরে উনি আসলেন। এর আগে যারা ছিলেন আমরা স্বামী ছিল, চলে যান, কিন্তু উনি আসার পরে আজকে 15-16 বছর হয়েছে, 16 বছর। সেই 16 বছর থেকে যে উনি হাল ধরেছেন, আমি বলি, আমাকে যাই বলুন, আমি উনি পাশে আছি। এই যে কর্মকাণ্ড, এই তার ওয়াইফ সাবিনা, এই দুইজন তাদের চাকরি জীবন, সংসার জীবনের পরে বোধ দ্বিতীয় কোনো কর্মকাণ্ড নাই, এটা নিয়ে চিন্তা করে ভাবে
এটাই তাদের সার্বক্ষণিক কাজ। তারপর অন্যটা, আমি একটি ঘটনা বলি। আমি যখন রাজনীতি করতাম, তো আমাদের শহরে একজন খুব বড় ধনী লোক ছিলেন, সেটা আমাদের শুভাকাঙ্ক্ষী ছিলেন। তো আমি যখন চাঁদার মান্থলি 25 টাকা দিতেন, তো আমাকে সেই 25 টাকা আনতে আমাকে 4-5 দিন যেতে হতো। কিন্তু আমার সামনে আমি যখন যেতাম দেখতাম যে হাজার হাজার টাকা ওই পাটের ছাড়া বস্তার মধ্যে যাচ্ছে এবং গাড়ির ব্যাগে করে ব্যাংকে জমা হচ্ছে। কিন্তু আমার $25 টাকা দিতে ওনাকে খুব ব্যাগ পেতে হতো। উর্বি এবং জীবন বিশ্বাস, আমি কথাটা এই জন্য বললাম যে টাকা থাকলেই মানুষ টাকা দেয় না, তার দায়িত্ববোধ আছে বলে মনে করে না। যারা সমাজের দায়িত্ববোধ যাদের আছে তারাই ওদের সম্ভবত সেটা পারে। উদীচীতে এখানে প্রতি মাসে 4 থেকে 5,000 ডলার খরচ হয়। ছাত্রদের যে মধ্য থেকে যেটা পাই আমরা বোধহয় সম্ভবত টিচারদের সেইভাবে দিতে পারি না। সবগুলো ম্যাক্সিমাম টাকা পকেট থেকেই যায়, কিভাবে যায় আমি আর বিশ্লেষণ করলাম না। তো সেই কাজগুলো এই দুইজন করে যাচ্ছেন। এই ঘরটা, এই দরজাটা আজকে 16 বছর যাবৎ এইভাবে খোলা হচ্ছে, এইভাবে চলছে। এর কর্মকাণ্ড তারা পেছনে তাদেরই অবদান বেশি, তাদের অনুদান বেশি। এবং তার বিরোধ তাদের বন্ধুরা এই যে গানটা শুনছেন, যেটা যে আমরা এক পায়রা, এই গানটা তার লেখা, তার সুরতেও সে সুরকার, গায়ক, শুধু সেটা একটা বংশী বাদক, বাঁশি বাদক, সেতার বাদক, গিটার বাদক, কোনটা না সবটা বহু গুণে গুণান্বিত সে। এটাতে আমাদের কৌশিক ভাইয়ের সামনে একদিন বোধহয় তার নিয়ে আলোচনা হয়েছে, কৌশিক ভাই বিস্তারিত তুলে ধরেছিলেন। তো সেই গুণান্বিত ব্যক্তিকে আজকে উদীচীর হাল ধরেছেন। আমি আশা করি না, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি উদীচী এইখানে তারা যতদিন জীবিত আছে, আমার মনে হয় এই উদীচী চলবে, চালিয়ে যাবে। এই প্রত্যাশা থেকে আমার বক্তব্য শেষ। দাদা অনেক স্নেহ করেন বলে এত কথা বললেন, আমি অত গুণে গুণান্বিত না, তবে এই কথাটি ঠিক। সুস্থাবস্থায় উদীচীর পেছনে থাকবো যতদিন জীবিত আছি, এই হচ্ছে আমার। একটি কথা আমি একটি কথাটি বলি। হ্যাঁ, আমি গুড পয়েন্ট। আমার একটি গর্ব, সেটি হচ্ছে একটি মাত্র মেয়ে। সে যখন তার 4.5 বছর বয়স, ওই স্ট্যাটেন আইল্যান্ডের বাড়ি থেকে আমার গাড়ির পিছনে সে ঘুমিয়ে থাকতো, নিয়ে ঢুকতাম। আর যদি আমাকে বলেন দিব্য এবং এখন সঙ্গীতা এবং আরো অনেকে আসছে, আমাদের অনির্বাণ, তারপর তৃষা আসবে, তা আমার এই গর্ব যদি আমি করি, কেউ আমাকে দোষ দেবে না। আমার মেয়ে বাংলা শিখেছে, আমাদের সংস্কৃতি শিখেছে, আমি এটা দাবি করি। তাই গত 14 বছরে এই চত্বরে সে মানুষ অত্যন্ত প্রচন্ড চঞ্চল ছিল। মানে তাকে সে বিরক্ত করেনি এমন কোনো টিচার এখানে আছে কিনা আই ডাউট, কিন্তু ভালো করেছে। আমি সবার কাছেই বলবো যে এই আমার মেয়ের মতো এখন যে বাচ্চাগুলো আছে, সবার উদ্দেশ্যেই সবার প্রতি আমি সমান স্নেহ রেখে বলবো যে আপনার বাচ্চাকেও আমি যতদূর যদি করে থাকি আমার বাচ্চার জন্য, ওই বাংলা নিয়ে একটু কথা বলবেন, বাংলাতে ঘরে চর্চা করবেন। ইংরেজি আমরা শেখালে আমরা অধিকাংশই ভুল শেখাবো। আমি সুশিক্ষিত মানুষ দাবি করি, বাসায় ইংরেজিতে চর্চা না করাই ভালো। আর বাংলাতে কথা বলবেন, বাংলার গান শোনান, বাংলা টিভি দেখতে পারেন। এই কাজই তো করছি আমরা, এর বাইরে তো তেমন বেশি কিছু না। আমি যে কথাটি বলতে ভুলে গেছি, আমাদের কৌশিক ভাই যদি একটু সামনে আসেন খুব খুশি হব। আপনি উদীচীর পেছনে এটা আপনি লজ্জিত হতে পারেন কথা বললে, কিন্তু আপনি প্রচন্ডভাবে সাপোর্ট করছেন। আমার এটাই বলবো, গত 16 বছর তো আমি আপনাকে জানি, যেভাবে উদীচীকে আপনি সাহায্য করছেন, সহযোগিতা করছেন, যেভাবে যখনই ডাকি আপনার এই কর্মময় ব্যস্ত জীবনে যেভাবে সময় দিয়েছেন, আমাদেরকে আসলেই কেউ দেন না। আর বিজ্ঞাপনের কথা আপনারা যারা জানেন, বিগত 1 মাস যাবৎ কৌশিক ভাইকে কবে কখন কোনোদিন সুযোগ হয়েছে যে না কোনো কিছু ওটা তো ওনাকে ওনার জীবিকার্জনের জায়গা, তাই না? আমাদের বুঝতে হবে
কখনো চিন্তা করেননি, ভুলে আজকে পর্যন্ত। আমরা কি একটি করতলে দিতেই পারি? উদীচী আপনার কাছে প্রচন্ডভাবে কৃতজ্ঞ। আপনার এই অবদান আমার মনে হয় উদীচীর এই পরম্পরায় যারা পরবর্তীতে যারা আসবেন, আমার দায়িত্ব থেকে আমি বলে যাব যে এই উপদেশটাকে আপনারা মনে রাখবেন। এই কথাটি আমি আপনাকে বলতে পারি না। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমাদের অনেক কথা বললাম। আমি আবার আপনাদের সবার কাছে কৃতজ্ঞ যারা এই অক্লান্ত পরিশ্রম করছেন। আমরা পরবর্তী অনুষ্ঠানে চলে যাব। ফারুক ভাই। আচ্ছা, স্টলের কথা একটু বলি। শিরিনাপাকে একটু ডাকা যায়? এই ওনাকে না ডাকলেই হবে না। আচ্ছা, আজকে আমাদের বিশাল এক কর্মকাণ্ডে সম্পৃক্ত থেকে প্রতিনিয়ত অবদান রেখে চলেছেন। দেশের যে কোনো দুর্যোগে ও ক্রান্তি লগ্নে তার সক্রিয় ভূমিকা আমরা লক্ষ্য করি। উদীচী প্রতিষ্ঠার পর থেকে তিনি উদীচীর একজন সম্মানিত উপদেষ্টা। উদীচীর প্রতিটি কর্মযজ্ঞে তার বুদ্ধি, পরামর্শ ও অংশগ্রহণ আমাদেরকে অনুপ্রাণিত করে। জনাব মুত্তালিব বিশ্বাস একজন সঙ্গীতজ্ঞ, শিল্পী এবং গায়ক। প্রায় 25 বছর শিল্পকলায় চাকরি করেছেন। একইভাবে বাফায় প্রায় 22 বছর শিক্ষকতা করেছেন। অত্যন্ত গুণী ও শ্রদ্ধাভাজন একজন ব্যক্তিত্ব। প্রবাসী নিউ ইয়র্ক আসার পর থেকেই প্রথমে উদীচীর সাথেই সম্পৃক্ত হন এবং উদীচীর গানের সঙ্গীত বিভাগে শিক্ষকতা করছেন। উদীচীকে বুদ্ধি, পরামর্শ, শিক্ষকতা দিয়ে সমৃদ্ধ করে চলেছেন জনাব মুত্তালিব বিশ্বাস। এখন জনাব সৈয়দ মোহাম্মদুল্লাহকে উত্তরীয় করিয়ে দিচ্ছেন সুব্রত বিশ্বাস, স্নেহ সহসভাপতি, উদীচী যুক্তরাষ্ট্র। এবারে সৈয়দ মোহাম্মদুল্লাহকে ক্রেস্ট প্রদান করছেন আমাদের সহসভাপতি, স্নেহ সহসভাপতি জনাব সুব্রত বিশ্বাস। এবার জনাব মুত্তালিব বিশ্বাসকে উত্তরীয় পরিয়ে দিচ্ছেন অধ্যক্ষ উদীচী স্কুল অফ পারফর্মিং আর্টস এবং সাধারণ সম্পাদক উদীচী যুক্তরাষ্ট্র জনাব জীবন বিশ্বাস। ক্রেস্ট প্রদান করছেন জনাব মুত্তালিব বিশ্বাসকে জনাব জীবন বিশ্বাস। আমি মোত্তালিব স্যারের কথা বলেছি, আমি একটু অ্যাড করি যে আমি খুব উদীচীর পক্ষ থেকে এই সম্মাননা তুলে দিতে পেরে খুব গর্বিত বোধ করছি এবং উদীচীতে তার যে অবদান, আমাদের সেই অবদানের প্রতিদান তো আমরা দিতে পারবো না আমাদের পক্ষ থেকে, এবং আপনাদের অবশ্যই সবার পক্ষ থেকে অকুণ্ঠ ভালোবাসা। কিভাবে আমি বলতে চাই যেটা মাহমুদুল্লাহ ভাইয়ের সাথে আমি আমেরিকা আসার পর থেকে পরিচয়। উনি তো পত্রিকা বাইর করতেন, আমি মাঝে মধ্যে লিখতাম। উনি কখনো কোনো রাজনীতি করেন না, কিন্তু রাজনীতি সচেতন ব্যক্তি, সাংবাদিক, স্বাভাবিকভাবে রাজনীতি সচেতন। তো এখন তো পত্রিকা নাই, অবসর জীবন, কিন্তু অবসর তো নাই। যদি দেশে কোনো দুর্ঘটনা ঘটলে, কোনো দুর্যোগ ঘটলে, কোনো যখনই যেটা ঘটে, প্রতিটা ঘটনার সাথে তার ক্রন্দন, তার অভিব্যক্তি প্রকাশ করে। যেভাবে হোক, সেটা মিছিল করে হোক, সে আপনার কি বলে আপনার জ্যাকসনের যে কোনো জায়গায়, এটা তিনি সব প্রতিটা মুহূর্তে, প্রতিটা ঘটনার সাথে সম্পৃক্ত আছেন এবং অত্যন্ত সদ্য ব্যক্তি। আমরা উদীচীর সাথে তো আছেনই দীর্ঘদিন যাবৎ, আমার অত্যন্ত পরম শ্রদ্ধেয় ব্যক্তি। আমরা দুজনের কাছ থেকেই খুব সংক্ষেপে একটু কথা শুনবো। প্রথমেই বলবেন শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস। কি বলবো, আমি অভিভূত। তো নিজে তেলা মাথায় তেল দেওয়ার একটা কথা আছে। আমি একটা চাদর পরে এসেছিলাম, চাদর পরে আসছিল, তাকে কেন দেওয়া হলো প্রশ্ন।
তবে ওইটা আমার মনে হচ্ছে যে ওর থেকে একটাই আগে উচিত ছিল, আগেই তিনি পেয়েছেন, আমি নিজে। আর আমার সঙ্গে যেগুলো বলা হলো ওরা বাচ্চার মতো অন্য জায়গায় ভোগ করে না, ভোগ করে আর কিছু বলার নাই। তা আমি মাইক্রোফোনটা কাকে দেবো এখন? আমি সত্যি কৃতজ্ঞ এবং অভিভূত। মুত্তালিব ভাই মতো অসাধারণ ব্যক্তির সাথে এক স্টেজে আমি দাঁড়াতে পারছি, আমি নিজেকে গর্বিত করছি। আমাদের সমাজে এই ধরনের ধনী ব্যক্তি খুবই বিরল। আর উদীচী আপনারা যে কাজ করে চলেছেন, আপনাদের সাথে কোনোভাবে সংশ্লিষ্ট থাকতে পেরে নিজেকে গর্ববোধ করছি, নিজেকে গর্বিত বোধ করছি এবং উদীচীর উত্তর সমৃদ্ধ হোক, কল্যাণ বয়ে আনুক আমাদের সমাজে, এই প্রার্থনা করছি। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। একটু মোহাম্মদ ভাইয়ের ব্যাপারে একটা বিষয় দাদা হয়তো ভুলে গেছেন, বলতেই হয়। বেশ কয়েক বছর আগে আমাদের মুক্তিযুদ্ধের যে গানটির কথা মনে আছে, এক সাগর রক্তের বিনিময়ে, মনে আছে নিশ্চয়ই? এই গানটির যে রচয়িতা, কুইজ আপনাদের জন্য, কে রচয়িতা? কে? যাই না, কিছু মনে করবেন না, গোবিন্দ হালদার। আর্থিকভাবে প্রচন্ড কষ্টে ভুগছিলেন দীর্ঘ বছর। আপনারা অবাক হবেন, সেই খবর দেখে মোহাম্মদুল্লাহ ভাই মাঠে নেমে, আমি অ্যামাউন্টটি বলতে পারবো না, মোহাম্মদুল্লাহ ভাই বলতে পারবেন, বিশাল এক অ্যামাউন্ট এখান থেকে তুলে ৬,০০০ টাকা ওই সময়, আজ থেকে প্রায় 10 বছর হবে না, নাকি 7-8 বছর আগে, সেটি তার মেয়ে, তাকেও আমার সঙ্গে দেখা হয়েছিল পরে, আমি কলকাতা গিয়েছিলাম, গোপাল, তার কাছে উনি পাঠিয়েছিলেন। এবং আমি যাওয়ার আগে আমার কিছু গান রেকর্ড করতে গিয়েছিলাম। ইনফ্যাক্ট তখন ভাইকে বললাম যে আমি তো দেখে যাবো, আমার দেখার ইচ্ছা আছে গোবিন্দ হালদারকে। আমি যখন গেলাম সেখানে, একটি অত্যন্ত খুব প্রিয় মতো বাসা, উইথ ডিউ রেসপেক্ট, কোনো অসম্মান নয়, গায়ে গেলে আমার সঙ্গে কথা বলে প্রথমেই বললেন, গোবিন্দ হালদার, তোমাদের ওখানে নিউ ইয়র্ক থেকে আমি অনেক টাকা পেয়েছি, নামটি মনে করতে পারছি না। আমি স্মরণ করে দিয়েছিলাম সেই নামটি সৈয়দ মোহাম্মদুল্লাহ। এরপরে ওই পথ ধরে আমরা উদীচী থেকে বেশ কিছু টাকা তুলে, এবং আমি ব্যক্তিগত পক্ষ থেকে ওই বাসায় গিয়ে আমি ইলিশ মাছ খেয়েছিলাম, এবং ওনার স্ত্রীর কাছে আমরা উদীচীর পক্ষ থেকে বেশ কিছু টাকা আমরা তুলে দিয়েছিলাম। তার পরবর্তীতে সম্ভবত আমি বলবো যে মোহাম্মদুল্লাহ ভাইয়ের এই প্রচেষ্টা দেখে আমাদের বাংলাদেশ সরকার তাকে প্রচন্ডভাবে সম্মান দেখিয়েছে। আমি এটি দাবি করি, 10 লক্ষ টাকা তাকে দিয়ে, এবং তাকে আরেকটি সম্মান, কোন একটা সম্মান দিয়েছিলেন। এটি আমাদের দেশের, গোবিন্দ হালদার ভারতের মানুষ, বাঙালি অবশ্যই, তার আর্থিক দুরবস্থা দেখে ওনার প্রাণটি কেঁদেছিল, মনটি কেঁদেছিল, এবং সবাইকে জড়ো করে বলেছিলেন, এই আমাদের স্বাধীনতার পেছনে যে এই ব্যক্তিদের যে অবদান, আসুন তাকে আমরা সাহায্য করি। সবাই হাত বাড়িয়ে দিয়েছিল। আবার কি কথা
কি রবিশঙ্কর যে অনুষ্ঠানটি করেছিলেন ওই সময় তো কোথায় রেকর্ড করেছিলেন? আচ্ছা আচ্ছা, জোয়ান বাইজের গান আপনারা ইউটিউবে গেলেই পাবেন, আমরা করবো জয়, অথবা উই শ্যাল ওভারকাম। আমরা উই শ্যাল ওভারকামের একটি অংশ ইংরেজিতে গাবো, কিন্তু পুরো গানটাই আমরা বাংলায় করবো। না, ওইটা বাংলাদেশটা হচ্ছে আপনার ওটাও তার লেখা। ও আচ্ছা, জন বাইজেটটাও প্রথম দুটো শব্দ হচ্ছে বাংলাদেশ। আচ্ছা 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 আচ্ছা। বাইরে তো আমাদের অনেক গানই আছে। আজকে
আপনারা জানেন আমরা একজন অনেক বড় শিল্পীর গান শুনবো। তার চেয়ে বড় কথা একটু আগে উপস্থাপিকা বলেছেন, আমাদের শ্রদ্ধেয় মুত্তালিব বিশ্বাস, তার সঙ্গে আমরা দুজন, আমি এবং শ্রদ্ধেয় শফিক চৌধুরী হারুন, ওনার পিছে থেকে আমরা 1000 বছরের গানের একটু স্বাদ দেওয়ার চেষ্টা করব অল্প কিছুক্ষণ পরে উপস্থাপিকার কাছে যাচ্ছি। সবাইকে ধন্যবাদ। তিনটি সঙ্গীত পরিবেশন করবেন, যাকে আপনারা জানেন বাংলাদেশে এখন তার বিরাট সুনাম সুখ্যাতি ছড়িয়ে পড়েছে। বাংলাদেশে তার গান একদম চার্টের 1 নম্বরে ছিল অনেক দিন ধরে, সখীর এই গানটি। তার নাম শিল্পী তানভীর শাহীন। মঞ্চে আছে তানভীর শাহীন। বাংলা কালচারকে যারা প্রমোট করছে এবং সুদূরে নিয়ে যাচ্ছে, আজকে এই বসন্ত উৎসবে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে এই অনুষ্ঠানটি যেহেতু বাংলাদেশের বরেণ্য দুজন, একজন নায়ক রাজ রাজ্জাক এবং আরেকজন সঙ্গীত শিল্পী আব্দুল জব্বার, শ্রদ্ধা আব্দুল জব্বার, ওনাদের উৎসর্গ করা হয়েছে। সেই কারণে আমি ওনাদের শ্রদ্ধায় 2টি গান করবো এবং একটি আমার নিজের গান। আশা করি ভালো লাগবে। ডাক দেই আমরা। তার সাউন্ড সিস্টেম দেখেছেন, ক্রিস্পি চমৎকার সাউন্ড সিস্টেম। দীর্ঘ বছর 2016 সম্মেলনে আপনারা যারা ছিলেন অক্টোবরে PS69-এ প্রচন্ডভাবে সহযোগিতা করেছেন। যে কথাটি না বললেই নয়, সবার সহযোগিতায় আজকে উদিচির এই অবস্থান। যে সাউন্ড সিস্টেম অন্য কাউকে ডাকলে আমার মনে হয়, যদি অর্থের কথা বলি, এই তানভীর শাহীন আমার কাছে কখনো অর্থের কথা কোনোদিন বলেননি। একটি করতালি দেবেন। আমি বললাম, শাহীন ভাই, উদিচি আর্থিকভাবে অত্যন্ত দীন একটি সংগঠন, কিন্তু 2 দিনের এই অনুষ্ঠানটি করতে হবে, আই নিড ইউর হেল্প। জিজ্ঞেস করেন, আমি মিথ্যে বলছি না, এখন পর্যন্ত কিছু বলেনি। কি আমি কি দেবো না দেবো, নাকি বলবো ভাই পেটে ভাতে চলে যান, এরা যেন না কোন উনি দেবে সেটাও আমি জানি না। আমি বলবো, কণ্ঠের কথা বললে পুরোনো দিনের কিছু গান এমন চমৎকার করেন, এবং নিজের যে অরিজিনাল কিছু গান আছে, সখী একটি গানের কথা বলেছি, বাংলাদেশে এখনো একেবারে প্রথম সারির গান। তো গানগুলো শুনুন আমাদের সবার পক্ষ থেকে, শাহীন ভাই, উদিচির পক্ষ থেকে, এবং অবশ্যই আমাদের এই অভিভাবকদের পক্ষ থেকে, সবার পক্ষ থেকে আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ এবং অভিনন্দন। অনেক ধন্যবাদ। আমি সত্যি খুব অনার ফিল করছি। দর্শকদের পক্ষ থেকে অন্য দেশটা আগে সখীরা গাইতে হবে। সখীরা গাইতে হবে, ডেফিনেটলি গাবো। সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে। সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয় রেখে যেতে চাই তাদের স্মৃতি স্মরণে। সালাম সালাম হাজার সালাম। মায়ের
আমার কাছে মনে হতো এর চেয়ে সুন্দর পুরুষ আর পৃথিবীতে নাই, উত্তম কুমারের নায়িকা রাজা। তো আজকে উনি আমাদের মাঝে নেই, আমি নিজেকে খুব গর্বিত মনে করছি যে ওনার উৎসবের একটি গান আজকে এই মঞ্চে আমি গাইব। তো আশা করি আপনাদের ভালো লাগবে। গানটি অরিজিনালি গিয়েছেন আমাদের শ্রদ্ধেয় মাহমুদুল নবী, উনি এবং গাজী নজরুল আহমেদ ভাইয়ের লেখা। আর গাজী ভাই লেখায় আমি 8টি গান গেয়েছি আমার প্রথম অ্যালবামে, তো সেই গানটি গেয়েছি। সুরের ভুবনে আমি আজ পথ চাই, ক্ষমা করে যদি না তোমার মনের মতো শোনাতে পারি। সুরের ভুবনে আমি আজ পথ চাই, ক্ষমা করে যদি
ভালোবাসা শুধু বেড়ে যায়, চোখ বুঝিয়ে কত স্বপ্ন সুখ পাখিটা বুকে গভীরে অন্তরে বাহিরে মন খোঁজে শুধু তোমার বন্ধুরে বন্ধুরে যাইও না দূরে রে, দূরে গেলে আমার মনটা সেই হাসিটা ছোঁয়ায় ছোঁয়ায় বুকের গভীরে অন্তরে বাহিরে বন্ধু শুধু তোমার বন্ধুরে বন্ধুরে যাইও না দূরে দূরে আবার মনটা করে নীরবে নীরবে এই অন্তর জলে সখিরে সখিরে যাইও না দূরে দূরে গেলে আমার মনটা ভরে নীরবে নীরবে এই অন্তর জলে দূরে গেলে আমার মনটা ভরে আমার মনটা অসংখ্য ধন্যবাদ। স্পেশালি বন্ধুরাই শহীদ ভাই অসাধারণ বাজারেন এবং তপনদার তবলায় রিপন ভাই। আর একটা আজকে ঘোষণা দিতে চাচ্ছি যে রিপন ভাই এবং আমি এবং আরো কয়েকজন মিলে আমরা একটা ব্যান্ড করেছি। ব্যান্ডটা হলো পিস ডো। আপনারা আমাদের দোয়া করবেন। আজকে আমরা একসাথে এই প্রথমেই গাইলাম। এটা আমরা একটা সুন্দরভাবে একটা পরিকল্পনা নিয়ে করবো, আপনাদের সহযোগিতা চাইছি। ধন্যবাদ অতিথি। কবিতা অতিথি হেমন্ত, কবি সাইদুর রহমান কণ্ঠে ধারণ করেছেন আজকে ক্লারা রোজারিও। হেসে 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 গীত বার্তা নিয়ে এলে অতিথি হেমন্ত, কাশবন ফেলে নির্মেঘ আকাশ দিয়ে মিঠি মিঠি রোদে সফল অতি সংক্ষিপ্ত শিশির স্নাত ঘাস ফুল কি অপরূপা, সোনালি মাঠ খামারে সবজি সম্ভার দোলে আনন্দ প্লাবন হৃদয়ে দোলে স্পর্শে তোমার প্রহ্লাদে নাচেও প্রান্তর নেই আর গ্রীষ্মের দাহ দাহ রুক্ষতা, ঘরে ঘরে নবান্ন সুখের মুখ দেখা নেই হিমেল হাওয়া শীতের তীব্রতা, রূপ পাহাড়ে যেন বিনোদ প্রহেলিকা। তুমি কি জানো হেমন্ত মানব স্বপন অধীর কবে আবার তবে পদার্পণ? আব্দুল হাকিম অনেক দশক আগে উচ্চারণ করে গেছেন, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, যেসব বঙ্গেতে জন্মি হিংসে বঙ্গবাণী, সেসব কাহার জন্ম নির্ণয় ন জানি,
দেশি ভাষাবিদ্যা যার মনে না জুয়ায়, নিজ দেশ ত্যাগী কেন সে বিদেশ ন যায়। মাতা পিতামহ ক্রমে বঙ্গেতে বসতি, দেশি ভাষা উপদেশ মান হিত অতি। সেই বাংলা ভাষা, একে ছেড়ে আপনি কোথায় যাবেন? সারা পৃথিবী যেখানে যাবেন বাংলাদেশ আপনার সঙ্গে থাকবে, বাংলা ভাষা থাকবে। তাই তো মাইকেল বলছেন বঙ্গভাষা নিয়ে তার ক্ষেত্রে কথা। তবে বিবিধ রতন তা সবে অবদামি অবহেলা করি, পরধন লোভে মত্ত করিনি ভ্রমণ পরদেশে। ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি, কাটাইনু বহুদিন সুখ পরি পরি। অনিদ্রায় নিরাহারে সপিকায় মন, মজনু বিফল তপে অবরণ্যে বড়ি। কেনু শৈবালে ঘুরে কমল কানন, স্বপ্নে তব কুললক্ষ্মী খুঁড়ে দিলা পরে। ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি, এ ভিখারি দশা তবে কেন তো রাজি? যা ফিরি অজ্ঞান তুই, যারে ফিরি ঘরে। পালিলাম আজ্ঞা সুখে, পাইলাম কালে মাতৃভাষার রূপ খনি পূর্ণমণি জালে। তত্ত্ব যে বাংলা ভাষাকে এগিয়ে নিয়ে গেলেন বীরতান্ত্রিক, আধুনিক এক ভাষা দিলেন তাকে, তাকে বিশ্বময় ছড়িয়ে দিলেন, মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কবিগুরুর কবিতা নীলস্বরের স্বপ্নভঙ্গ, শরফুজ্জামান মুকুলের কণ্ঠে। আজি এ প্রভাতে রবির পর, কেমনে বসিল প্রাণীর পর। কেমনে বসিল গুহার আধারে প্রভাত পাখির গান। না জানি কেন রে এতদিন পরে জাগিয়া উঠিল প্রাণ। জাগিয়া উঠেছে প্রাণ, ওরে উথলি উঠেছে বাড়ি। ওরে প্রাণের বাসনা প্রাণের আবেগ রুধিয়া রাখিতে নারী। থর থর করি কাঁপিছে ভূধর, শিলা রাশি রাশি পড়িছে খসে। ফুলিয়া ফুলিয়া ফেনিল সলিল, গরজি উঠিছে দারুণ রোষে। এথায় কোথায় পাগলের প্রায়, ঘুরিয়া ঘুরিয়া মাতিয়া বেড়ায়। বাহি দিতে চায় দেখিতে না পায়, কোথায় কারার দ্বার। কেন রে বিধাতা পাষাণ কেন, চারিদিকে তার বাঁধন কেন। ভাঙলে হৃদয় ভাঙলে বাঁধন, সাধবে আদিকে প্রাণের সাধন। লহরীর পরে লহরী তুলিয়া, আঘাতের পরে আঘাত কর। মাতিয়া যখন উঠেছে পরাণ, কিসের আধার কিসের পাষাণ। উথলি যখন উঠেছে বাসনা, জগতে তখন কিসের ডর। আমি ঢালিব করুণা ধারা, আমি ভাঙিব পাষাণ কারা। আমি জগৎ প্লাবিয়া বেড়াবো গাহিয়া, আকুল পাগল পাড়া। কে শালাইয়া ফুল উড়াইয়া, রাম ধনু আখা পাখা উড়াইয়া। রবির কিরণে হাসি ছড়াইয়া দিবরে পরাণে ঢালি। শিখর হইতে শিখরে ছুটিব, ভূধর হইতে ভূধরে লুটিব। এসে খলখল গেয়ে কলকল, তালে তালে দিব তালি। এত কথা আছে, এত গান আছে, এত প্রাণ আছে মোর। এত সুখ আছে, এত স্বাদ আছে, প্রাণ হয়ে আছে ভোর। কি জানি কি হলো আজি, জাগিয়া উঠিল প্রাণ। দূর হতে শুনি যেন মহাসাগরের গান। ওরে চারিদিকে মোরে কি কারাগার ঘোর। ভাঙ 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 কারা, আঘাতে আঘাত কর। ওরে আজ কি গান গেয়েছে পাখি, এসেছে রবির কর। যে বাংলা ভাষাকে বিশ্বময় মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করেছিলেন কবিগুরু, সেই ভাষা রবি কিরণে যা দ্যুতিময়, তাকে আরো নন্দন তত্ত্বের উচ্চতর অবস্থানে নিয়ে গেলেন, নান্দনিক করলেন, অন্য এক ভাষা প্রয়োগ করলেন, অন্য কথা বললেন, মানুষের কথা মানবতার কথা বললেন। গানে গানে মানুষের জয়গান গেলেন বিদ্রোহী কবি নজরুল। নজরুলের কবিতা শরফুজ্জামান মুকুলের কণ্ঠে। এটি নজরুলের একটি ভাষণ, যখন হিন্দু মুসলমানে
মারামারি কাটাকাটি চলছিল, তখন কলকাতা বিশ্ববিদ্যালয়ে তাকে প্রধান অতিথি করে নিয়ে এসেছিলেন। সেখানে তিনি তার মনের আক্ষেপ প্রকাশ করেছিলেন। কবির সুযোগ্য পুত্র উপমহাদেশের বিখ্যাত আবৃত্তিকার কাজী সব্যসাচীকে অল্প করে সংক্ষিপ্ত আকারে রেকর্ড করেছিলেন। আমার সৌভাগ্য হয়েছিল কাজী সব্যসাচীর সান্নিধ্যে আসা, ঢাকায় যখন কাজী নজরুলকে নিয়ে আসা হয়। তো এটি আমি পড়বার চেষ্টা করছি। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বিনার মতো বেজে উঠেছে, তাতে শুধু একটি মাত্র সুর ধ্বনিত হয়ে উঠছে। আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেই দিনে করেছেন যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের দুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে, এই সমাজে জন্মেছি বলেই আমি শুধু এই দেশেই, এই সমাজেরই নই, আমি সকল দেশে, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা, সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর, তাই দিয়ে সুন্দরের ধ্যান, তার স্তবগানই আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলি দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধা দীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মনে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছা আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, কলুষিত, পুরাতন পচা, সেই মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি ও কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী জবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি, গালাগালিকে গলাগলিতে পরিণত করার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির যে অসম্পূর্ণ হয়ে থাকে, তাহলে ওরা আপনি আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে তাদের কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, অন্যজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী পশুরের চক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, বেদনার গান, আনন্দের গান গেয়ে যাব আমি। নিজেকে দিয়ে যাব মিলিয়ে, সকলের মাঝে মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনে শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বরসায় আচ্ছন্ন করে দিয়েছি। কিন্তু আমার জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত, মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো, কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার মনে পড়ছে একদিন আমার জীবনে এক মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিন, সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করেছিলাম। আমার কাব্য, আমার গান আমার জীবনের ঠিক অভিজ্ঞতা হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন মনে করবেন না আমি সেই নজরুল, সেই নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় আমি বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল।
যদি আর বাঁশি না বাজে। আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম, সেই অধিকারে বলছি আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সেই প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো বা বড় বড় সভা হবে, কত কবিতা, কত প্রশংসা বেরোবে হয়তো আমার নামে। ত্যাগী, বীর, বিদ্রোহী, বিশেষণের পর বিশেষণ, টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রাদ্ধ দিনে বন্ধু তুমি যেন চেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনে কোনো একটি কথা স্মরণ করো। তোমার ঘরের আঙিনায় বা আশেপাশে যদি একটি ঝরা পায়ের পেশা ফুল পাও, সেইটিকে বুকে চেপে বলো, বন্ধু আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চর নিশ্চুপ আপনার মনে পুরিলে কাকি গন্ধ বিধুর ধূপ। যে বাংলার কথা বলেছেন মাইকেল মধুসূদন দত্ত তার কবিতায় যে বাংলার কথা বলেছেন, রবীন্দ্রনাথ তার কবিতার ছত্রে ছত্রে যে বাংলার কথা বলেছেন, নজরুল যে বাংলার মানুষের কথা বলেছেন, বাংলার কথা বলেছেন, সেই বাংলা, সেই বাংলাদেশ আমাদের। কবি আহসান হাবীব তাই বলছেন যে এই যে বাংলাদেশ, এই যে রাজী রায়, বাঁশ বাগান, জোনাকি বিস্তর, এই যে জমিদার মা উঠোনে ধান নাড়ে, এই যে ধান ভারে, এই তো আমার, আমি তো আগন্তুক নই। না, বাংলাদেশে আমরা আগন্তুক নই, আমাদের শিকড় বাংলাদেশে প্রকৃত। বাংলাদেশ আমার প্রাণের স্বদেশ। এই আহসান হাবীবের দেশের কথার এই কথামালাগুলি আমি কোনো আগন্তুক নই, এই আগন্তুক নই উচ্চারণ করছেন এবার নজরুল কবি আহসান হাবীবের কবিতা আমি কোনো আগন্তুক নই। জানাচ্ছি উদীচীকে তাদের এই হেমন্ত উৎসবে আমাকে নিমন্ত্রণ করার জন্য, সেজন্য আমি কৃতজ্ঞ। আসমানের তারা সাক্ষী, সাক্ষী এই জমিনের ফুল, এই নিশি রায় বাঁশবাগান বিস্তর জোনাকি সাক্ষী, সাক্ষী জারুল জামরু, সাক্ষী পুবের পুকুর, তার ঝাঁকড়া ডুমুরের ডালে স্থির দৃষ্টি মাছরাঙা আমাকে চেনে। আমি কোনো অভ্যাগত নই, খোদার কসম আমি ভিনদেশী পথিক নই, আমি কোনো আগন্তুক নই, আমি কোনো আগন্তুক নই। আমি ছিলাম এখানে, আমি সাপ্লিক নিয়মে এখানেই থাকি, আর এখানে থাকার নাম সর্বত্রই থাকা, সারা দেশে। আমি কোনো আগন্তুক নই, এই খররৌদ্র, জলজ বাতাস, মেঘ, ক্লান্ত বিকেলের পাখিরা আমাকে চেনে। তারা জানে আমি কোনো অনাত্মীয় নই। কার্তিকের ধানের মঞ্জরি সাক্ষী, সাক্ষী তার চিরল পাতার টলমল শিশির, সাক্ষী জ্যোৎস্নার চাদরে ঢাকা নিশিন্দার ছায়া। অকাল বার্ধক্যে নত কদমালে তার ক্লান্ত চোখের আধার আমি চিনি। আমি তার চিরচেনা স্বজন একজন। আমি জমিলার মার শূন্য খাকা রান্নাঘর, শুকনো থালা সব চিনি, সে আমাকে চেনে। হাত রাখো বৈঠায় লাঙলে, দেখো আমার হাতের স্পর্শ লেগে আছে কেমন গভীর। দেখো মাটিতে আমার গন্ধ, আমার শরীরে লেগে আছে এই স্নিগ্ধ মাটির সুবাস। আমাকে বিশ্বাস করো, আমি কোনো আগন্তুক নই। দুপাশে ধানের ক্ষেত, সরু পথ, সামনে ধুধু নদীর কিনার আমার অস্তিত্বে গাঁথা। আমি এই উধাও নদীর মুগ্ধ এক অবোধ বালক। আমি এক
মুগ্ধ অবোধ বালক। আমরা এই মুগ্ধতা নিয়ে আজ আপনাদের সামনে থেকে বিদায় নিই। আরও ছিল, সময় সংক্ষেপ করতে হয়েছে। হেমন্তের এই উৎসবে 1424 বঙ্গাব্দের হেমন্ত উৎসব উদীচী যুক্তরাষ্ট্র আয়োজিত এই অনুষ্ঠানে আজকে আমাদের কবিতার আয়োজন এখানে শেষ। নজরুল কবি ছিলেন ক্লারা রোজারিও, ছিলেন সত্যচরণ মুকুল এবং আমি ফারুক ফয়সল। সবাইকে অজস্র ধন্যবাদ।